আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া পড়ছিলাম। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ায় গত ক্লাসে আমি আপনাদেরকে বায়ট স্যাভার্টের ল যেটা আছে, এই বায়ট স্যাভার্টের ল এর বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন করেছিলাম। মানে কীভাবে বায়ট স্যাভার্টের ল এর কী কী অ্যাপ্লিকেশন হতে পারে, প্রয়োগগুলো আমি দেখিয়েছিলাম গত ক্লাসে। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে বায়ট স্যাভার্টের যে লটা আছে, এই লয়ে আপনার তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের যে ডাইরেকশন আছে, আমি গত ক্লাসে আপনাদেরকে বলতেছিলাম যে আমি একেবারে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো করলে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রটা কিভাবে তৈরি হয়। সো গত ক্লাসে আমার বলা ছিল যে আমি আগামী ক্লাসে মানে আজকের ক্লাসে তড়িৎ প্রবাহ হলে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে তৈরি হয়, ডিরেকশনটা, কারণ আমাদের ডিরেকশন নিয়ে অনেক অনেক সমস্যা হয়, লাখ লাখ সমস্যা হয় এই ডিরেকশন নিয়ে। সো আমি ডিরেকশনটা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখানোর কথা ছিল, তাহলে আমি ডিরেকশনটা আজকে আপনাদেরকে দেখাবো। সো আমি ভিডিওতে আমি আপনাদেরকে ডিরেকশনটা দেখাবো, ডিরেকশনটা শেখাবো। আর আজকে আরেকটা জিনিস ডেভেলপ করব, সেটা হচ্ছে দুইটা তার যদি সমান্তরাল দুইটা তারে কারেন্ট ফ্লো করে, তাহলে এই তারদ্বয়ের মধ্যে যে চৌম্বক বলটা আসবে, সেই চৌম্বক বলটা কীরকম হবে, কখন বলটা আকর্ষণধর্মী হবে, কখন বলটা বিকর্ষণধর্মী হবে, তার দুইটা পরস্পরের দিকে কতটুকু বলে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে বা একজন আরেকজনকে রিপেল করবে, এই জিনিসপত্রগুলো দেখব। ওকে, চলেন শুরু করা যাক। আমি আগে চৌম্বক বলের যে ডিরেকশন বা চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা দিয়ে শুরু করি। সো আজকে প্রথম কাজ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটা দেখা। চলেন আমি শুরু করি, ভিডিও অন করছি। ওকে, সো আশা করি সবাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন। এখন দেখেন, আমার প্রথম কাজ ছিল হচ্ছে আপনাদেরকে এইটা বোঝানো যে চৌম্বক বলরেখা কোন দিকে তৈরি হয়। ধরেন এই যে বোতলটা, এই বোতলটা যদি একটা তার হয়, যে তার দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, ধরেন বোতলের যে মুখাটা, এই যে এই পাশে যে মুখাটা আছে, এই মুখাটা তড়িৎ প্রবাহের ডাইরেকশন বা দিক, এবং আমি এই যে কপার তার, এগুলো কপারের তৈরি তার, সো কপার তার রাখছি, এই তার দিয়ে আমি অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রের দিক বুঝাবো। সো চৌম্বক ক্ষেত্র সবসময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়মে, এই দেখেন আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল যদি এই দিকে রাখি, ডান দিকে রাখি, তাহলে অন্য আঙ্গুলগুলো প্যাঁচাইলে আমি কি পাবো, চৌম্বক ক্ষেত্র পাবো, তাই না? তাহলে এই যে দেখেন এই বোতলটার ডান দিকে কারেন্ট ফ্লো করতেছে, কোন দিকে, ডান দিকে। তাহলে চৌম্বক বলরেখাগুলো ঘটনা হচ্ছে এরকম, চৌম্বক বলরেখাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে তৈরি হবে। এই যে দেখেন তারটা এখানে পেঁচাচ্ছি না, চৌম্বক বলরেখাগুলো চারপাশে বৃত্তাকারে তৈরি হয়, বৃত্তাকার রিং আকারে। সো ধরেন এই যে বোতলটা আছে, এই বোতলের চারপাশে বৃত্তাকার রিং আকারে তৈরি হবে। সুতরাং সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এরকম, আমি ভালো এক্সাম্পল দিই, এর থেকে ভালো এক্সাম্পল, এটা ধরেন বোতল, তাহলে এই বোতলে কারেন্টটা যাচ্ছে এইদিকে, এই যে খেয়াল করেন বোতলের উপরে এইখানে একটা লেয়ার চলে আসছে না, এই লেয়ারটা হচ্ছে তাহলে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা কিভাবে তৈরি হবে, বৃত্তাকারে তৈরি হবে। তাহলে যদি বৃত্তাকারে চৌম্বক বলরেখাটা তৈরি হয়, খেয়াল করেন এখানে কারেন্টটা যাচ্ছে ডান দিকে, তাহলে বলরেখাগুলা আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলগুলো যখন বাঁকাচ্ছি, তাহলে এই যে তাকান ডান হাতের বৃদ্ধাঙ্গুলগুলো যখন বাঁকালাম, আঙ্গুলের মুখগুলা কি নির্দেশ করবে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে এই তারের উপরের দিকে বলরেখাগুলো আমার দিকে আসতেছে, কার দিকে আসতেছে, আমার দিকে। আর নিচের দিকে বলরেখাগুলো কি বের হয়ে যাচ্ছে না, দেখেন বলরেখা এইভাবে এসে বৃত্তাকারে এইভাবে যাচ্ছে। সো উপরের দিক থেকে তাকালে বলরেখা কি আমার দিকে ঢুকতেছে, আর নিচের দিকে বলরেখা কি আমার থেকে দূরে সরে যাচ্ছে। সো এটা হচ্ছে যদি ডান দিকে কারেন্ট ফ্লো করে। আর যদি বাম দিকে কারেন্ট ফ্লো করে, এই যে দেখেন এদিকে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুল ধরছি না আমি এখানে, তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুল ধরছি, তাহলে দেখেন উপরের দিক দিয়ে বলরেখাগুলো আপনার দিকে যাবে, আর নিচের দিক দিয়ে বলরেখাগুলো কি আমার কাছে আসবে। সুতরাং একটা তারের যে ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই ডাইরেকশনে আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা ধরবেন, ধরে অন্য আঙ্গুলগুলোকে এইভাবে বাঁকাবেন। বাঁকালে এই যে বাঁকানোর যে ডাইরেকশন, দেখেন
তারটা যদি সোজা উপরে থাকে, তারটা সোজা উপরের দিকে কারেন্ট ফ্লো করতেছে এই যে এইভাবে। তাহলে এই যে দেখেন তারটা উপরে আছে, বলরেখাগুলা এই পাশে আমার দিকে ঢুকতেছে। তাহলে আমার দিকে ঢোকার পরে তারা আবার ওই দিক দিয়ে কি হবে, বের হবে। তাহলে এক দিক দিয়ে যদি ঢোকে, তার মানে ঢুকলে যদি একটা চিহ্ন হয়, অন্যদিকে কি ভিন্ন চিহ্ন হবে না? সো এই দিকে ঢুকতেছে মানে এদিকে যদি ক্রস হয়, ওইদিকে আমি কি আঁকবো, ডট আঁকবো। সো একদিকে যদি ক্রস থাকে, আরেক দিকে কি আঁকবো, ডট আঁকবো। এখন এইটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো, আস্তে আস্তে ডেভেলপ করব আমরা। ওকে, আমি ভিডিওটাকে অফ করি। দেখেন আমাদের এইখানে যদি একটা তার রাখি, কোনো একটা তার রাখবো আমি। কোনো একটা তার আঁকি, এই যে একটা তার ধরেন এখানে আঁকবো, একটা সরল সোজা তার আঁকবো, একটা সরল সোজা তার আঁকলাম। দেখছেন এটা একটা সরল সোজা তার। এই তারে কারেন্টটা ধরেন উপরের দিকে ফ্লো করতেছে, আপওয়ার্ড ডিরেকশন, উপরে। তাহলে দেখেন আই যদি উপরের দিকে ফ্লো করে, আপনারা সবাই ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা যদি এখানে রাখেন, এই কারেন্ট আয়ের উপর যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুল রাখেন, ডান দিক দিয়ে কি হবে, বলরেখাগুলো প্রবেশ করবে, আর বাম দিক দিয়ে কি হবে, বলরেখাগুলো বের হয়ে আসবে। তাহলে ডান দিক দিয়ে বলরেখাগুলো প্রবেশ করতেছে, যে দিক দিয়ে বলরেখাগুলো প্রবেশ করবে সেটা কি ক্রস না ডট? বলরেখাগুলো ঢুকতেছে তাহলে ক্রস, তাহলে এই তারের ডান দিকে হবে ক্রস, ক্রস। এই তারের বাম দিকে হবে কি, ডট, বের হয়ে আসবে। এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে কি হবে, বের হয়ে আসবে। ওকে, আমি এইটা এখন এক্সাম্পল আকারে আবার দেখাবো যে কারেন্টটা যদি একটা ডিরেকশনে ফ্লো করে একটা তলের মধ্যে, তখন ঘটনাটা কিরকম ঘটে। আমি আবার ভিডিওটা অন করি। ভিডিওটা অন করে দিলাম। আমি এবার একটা তারের মধ্যে কারেন্টের ফ্লো এর জন্য চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটা সরাসরি দেখাবো আপনাদেরকে। সো ধরেন এটা হচ্ছে সারফেসটা, দেখেন এটা আমার সারফেসটা, তলটা। এই তলের উপরে একটা তার রাখি, তলের উপরে একটা তার রাখলাম, এটা ধরেন তলের উপরে রাখা তারটা। এই যে দেখেন এটা হচ্ছে তলের উপরে রাখা কি, তার। এখন তারে এই যে কলমের ক্যাপটা আছে, কলমের ক্যাপের দিকে কারেন্ট ফ্লো করতেছে। কারেন্ট ফ্লোটা কোন দিকে করতেছে, কলমের ক্যাপ যেদিকে সেদিকে কারেন্ট ফ্লো করতেছে। আমি কারেন্ট ফ্লোর ডিরেকশনটা ভালো মতো বোঝানোর জন্য আমি একটা কাজ করতেছি, দেখেন এখন ভালো মতো বুঝবেন। এই যে নীল রঙের যে মাথাটা, এটা হচ্ছে কারেন্ট ফ্লোর ডিরেকশন। এখন দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুল এখানে রাখি, ডান হাতের বৃদ্ধাঙ্গুল, তাহলে আমার ডান দিক দিয়ে কি বলরেখাটা বের হচ্ছে না, না ঢুকতেছে? ডান দিকে বলরেখাটা ঢুকতেছে, এই বলরেখাটা ঘুরে এই পাশ দিয়ে বের হয়ে আসবে। সো থ্রি ডাইমেনশনালি যদি দেখি আমি গোটা ঘটনাটাকে, থ্রি ডাইমেনশনালি এখন আমি আপনাদেরকে দেখাবো ঘটনাটা কীরকম ভাবে দেখাবো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখাবো। সো তাহলে এই যে কলমটা আছে, কলমের ক্যাপটা যদি কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন হয়, তাহলে আমাদের কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন কলমের ক্যাপ, চৌম্বক বলরেখার ডাইরেকশন কিরকম হবে সেটা এখন আপনাদেরকে দেখাই আমি। ওকে, নাইস। দেখেন এই যে কারেন্ট ফ্লোর ডিরেকশন এইটা, তাহলে এই যে একটা রিং, চারপাশে একটা রিং রাখছি না, দেখেন এই যে একটা রিং রাখছি, এই রিংটা তাহলে চৌম্বক বলরেখা। এখন চৌম্বক বলরেখা তাহলে তারের চারপাশে তৈরি হবে। সো এই যে একটা রিং করছি, এই রিংটা হচ্ছে চৌম্বক বলরেখা। এখন তাহলে চৌম্বক বলরেখাটা দেখেন, আমি এই রিংটা, এই যে রিংটা আছে, এই রিংটার বলরেখাটা, কারেন্ট যদি এদিকে যায়, কারেন্ট এদিকে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে দেখেন এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুল হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন। তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল যদি কারেন্টের ডিরেকশন হয়, এই যে আমার হাতের এক পাশ দিয়ে আঙ্গুলটা যেদিকে উঠতেছে,
এই যে এই পাশ দিয়ে বল রেখাটা উঠে আসবে, আর তাহলে এই পাশে বল রেখাটা কি করবে, প্রবেশ করবে। সুতরাং এক দিক দিয়ে বল রেখাটা উঠে আসতেছে, আরেক দিক দিয়ে বল রেখাটা কি করতেছে, প্রবেশ করতেছে। তাহলে এই যে একটা রিং তৈরি হয়ে যাচ্ছে এই তারটার চারপাশে। সুতরাং আমি যখন এই যে তারটা এখানে রেখে দিলাম, তারটায় কারেন্ট যদি আই এইভাবে যায়, দেখেন রিংয়ের এই পাশ দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল রাখলে এই পাশ দিয়ে কারেন্টটা কি হচ্ছে, বলরেখাটা প্রবেশ করতেছে, আর এই পাশ দিয়ে বলরেখাটা কি হবে, বের হয়ে আসবে। তাহলে এক পাশে ক্রস, আরেক পাশে কি ডট। সুতরাং আমি যদি শুধু এই অংশটুকুতে দেখি, দেখেন শুধু আপার সারফেস লোয়ার সারফেসের কথা বাদ দিই, ঘটনাটা যে এরকম দেখছেন, বলরেখাটা এক দিক দিয়ে যদি প্রবেশ করে সেটা নিচে যে ঘুরে আরেক দিক দিয়ে কি হবে, বের হয়ে আসবে। এক দিক দিয়ে প্রবেশ করলে আরেক দিক দিয়ে কি করবে, বের হয়ে আসবে। সুতরাং একদিকে যদি ডট হয় তারের, আরেক দিকে কি হবে, ক্রস হবে। এটা হচ্ছে চৌম্বক বলরেখার ডাইরেকশন বা দিক কিসের জন্য, একটা সোজা সরল পরিবাহী তারের জন্য। কিন্তু যদি এইটা সোজা সরল পরিবাহী তার না হয়ে একটা বৃত্তাকার কুণ্ডলী হয়, বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক বলরেখাটা কিরকম হবে সেটা এখন জানতে চাবো। তাহলে বৃত্তাকার কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলীর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এই যে এটা ধরেন একটা বৃত্তাকার কুণ্ডলী, এটা কি একটা বৃত্তাকার কুণ্ডলী, ধরেন এর চারপাশে অনেকগুলো তার পেঁচানো আছে। তাহলে কুণ্ডলীতে যদি কারেন্ট ফ্লো করে, এই যে ভিতর দিয়ে বলরেখাটা যাবে, ভিতর দিয়ে বলরেখাটা যেয়ে বাইরে দিয়ে আবার এইভাবে ঘুরে আসবে। সো অ্যাকচুয়ালি আমি এই তারটাকে এখানে পেঁচাই দিলে সুবিধা হবে বুঝতে। সুন্দর পেঁচানো হয়ে গেছে। দেখেন ধরেন এটা একটা তারের কুণ্ডলী, ভিতরের এই যে প্লাস্টিকটা হচ্ছে একটা তারের কুণ্ডলী, ভিতরের প্লাস্টিকটা কি একটা তারের কুণ্ডলী। তাহলে এই তারের কুণ্ডলীতে যদি কারেন্ট ফ্লো করে, বলরেখাটা তারের ভিতর দিক দিয়ে যে বাইরের দিক দিয়ে বের হয়ে আসতেছে। এই যে দেখেন, এই যে আমার হাতে যে তারটা আছে এটা হচ্ছে চৌম্বক বলরেখা, এই প্লাস্টিকটা হচ্ছে কুণ্ডলী, আর কুণ্ডলীর মধ্য দিয়ে ভিতর দিক দিয়ে বলরেখা প্রবেশ করতেছে, সেটা আবার ঘুরে কোন দিক দিয়ে আসতেছে, বাইরের দিক দিয়ে আসতেছে। এইভাবে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, চৌম্বক বলরেখাগুলা অ্যাকচুয়ালি যে পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের চারপাশে বৃত্তাকারে তৈরি হয়। চারপাশে কিভাবে তৈরি হবে, বৃত্তাকারে তৈরি হবে। আচ্ছা, এইটা যেহেতু একটু ভিন্ন কালারের, সবচেয়ে ভালো হবে আপনাদেরকে এটা দিয়ে দেখাইলে। দেখেন এটা একটু গোল্ডেন কালার, যেহেতু কপার ওয়্যার ইজিলি দেখা যায়। দেখেন আমি দেখাচ্ছি, এই যে খেয়াল করেন, এই যে বল রেখাটা এইভাবে তৈরি হচ্ছে, দেখছেন বল রেখাটা এইভাবে তৈরি হচ্ছে। তাহলে তারের এক পাশ থেকে বল রেখাটা ঢুকে আরেক পাশ দিয়ে কি হচ্ছে, বের হয়ে আসতেছে না। তাহলে বল রেখাটা তারের এক পাশ দিয়ে ঢুকতেছে, এই যে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হইতেছে। এই যে দেখেন ঘুরে যাচ্ছে, বল রেখাটা কি হচ্ছে, ঘুরে যাচ্ছে। এখন আমি এই ডিটেলসগুলো আপনাদেরকে বলছিলাম, আজকে আবারও কনভেনশনগুলো আমি লিখে দিচ্ছি, এঁকে দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ এখন আর বুঝতে সমস্যা হবে না। এর বাইরে আপনাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। কেন কিচ্ছু লাগবে না, কারণ এই বেসিক কনসেপ্ট দিয়ে দুনিয়ার সব কিছু হয়। মানুষজন শুধু শুধু আজাইরা পেঁচায়, কেন পেঁচায় আমি জানি না, ওটা মানুষজনকে জিজ্ঞেস করেন যে এত এত রুল কেন লাগে। শুধুমাত্র অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলির ফ্লেমিংয়ের যে সূত্র, এটা দিয়ে চুম্বকের সকল সমস্যার সমাধান করে যাবে। প্রত্যেকটা সমস্যা অনলি আমরা ক্রস গুণফলের যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ম পড়ছি, ক্রস গুণফলে যে রাইট হ্যান্ড রুল পড়ছি, এবং আপনার এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যে সূত্রটা ফ্লেমিংয়ের সূত্র, এইটা দিয়ে সব চুম্বকের সমস্যার ডিরেকশন পাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। সো আমি ওইভাবেই পড়াই, আমি ওইভাবেই পড়ে আসছি যে এত এত নিয়ম পড়ে হবেটা কি, কি ঘোড়ার ডিম হবে। তার থেকে আমি শুধুমাত্র ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সূত্রটা মনে রাখি, আর হচ্ছে ওই যে এ ক্রস বি করলে কি হয়, কোন ডিরেকশনে ক্রস গুণফলের ডিরেকশনটা আছে সেটা আমি মনে রাখি। ওইটা দিয়ে আমি সব ডিরেকশন ডেভেলপ করে দিব ইনশাল্লাহ। চলেন তাহলে আবার আমরা লেকচারে ফেরত যাই। ওকে, তাহলে একটা জিনিস মনে রাখতে পারেন, যদি তারে কারেন্টটা উপরের দিকে যায়, উপরের দিকে গেলে ডান পাশে ক্রস, বাম পাশে কি হবে, ডট হবে। আর তারে কারেন্টটা যদি এখন নিচের দিকে নামে, তার দিয়ে কারেন্টটা ধরে নিচের দিকে নামাচ্ছি, উপরের দিকে না উঠে কারেন্টটা নিচের দিকে নামতেছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। সো
তার দিয়ে কারেন্টটা যদি নিচের দিকে রাখি, ধরেন নিচের দিকে কারেন্ট রাখবো, কারেন্টটা কোন দিকে? নিচের দিকে। তাহলে কারেন্ট আমার যদি নিচের দিকে থাকে, এটা কারেন্টের ডিরেকশন আই। এই ক্ষেত্রে আমার নিচের দিকে কারেন্ট আসতেছ, তাহলে হচ্ছে আমার হাতের এক পাশে, এই পাশে হবে হচ্ছে আসলে ক্রস, এই পাশে হবে ক্রস, এই পাশ দিয়ে বল রেখাগুলো ঢুকবে, এই পাশ দিয়ে ঢুকতেছে, তাহলে এই পাশ দিয়ে কি হবে? বল রেখাগুলো বের হয়ে আসবে, এটা হবে ডট, এটা হবে কি? ডট। সুতরাং আপনার জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে। দুইটা হলো, দেখেন খুব সিম্পল। ডান হাতের বৃদ্ধাঙ্গুল আপনি কারেন্টের ডিরেকশনে ধরেন, ধরার পরে আঙ্গুলগুলা যেদিকে ঢুকতেছে ওইদিকে হচ্ছে ক্রস, ডান হাতের অন্য আঙ্গুলগুলা যেদিকে তলে প্রবেশ করতেছে সেটা হচ্ছে ক্রস, তাহলে উল্টা পাশটা কি? ডট। এখন আমরা এইটার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ একটু দেখে ফেলি, চলেন আজকে এইটার আমরা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ দেখব। আমরা একটা প্রবলেম সলভ করি। ধরেন একটা স্ট্রেট ফরওয়ার্ড তারে কোনো একটা কারেন্ট পাঠাবো, আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড তার নিব এরকম, এই তারে একটা কারেন্ট ফ্লো করাচ্ছি, এই তারে একটা কারেন্ট ফ্লো করাচ্ছি, এই কারেন্টের মান আই ধরেন 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন আমি এইখানে এই যে কারেন্টটা ফ্লো করাচ্ছি, যে এইটার উপরে, এইটার একটু উপরে একটা বৃত্তাকার সারফেস নিব, যে বৃত্তাকার সারফেস দিয়ে একটা কুণ্ডলী রাখবো, কুণ্ডলীর মধ্যে আরেকটা কারেন্ট ফ্লো করাবো। সুতরাং আমি এই তারটার একটু উপরে কি রাখবো? একটা কুণ্ডলী রাখবো, এবং কুণ্ডলীর মধ্যে একটা কারেন্ট ফ্লো করাবো। তাহলে এই তারের একটু উপরে একটা কি রাখবো? কুণ্ডলী রাখবো। সো তাহলে আমি এখানে একটা কুণ্ডলী আঁকি, দেখেন এখানে একটা কুণ্ডলী আঁকবো, এটা একটা কুণ্ডলী আমার, বৃত্ত, এই যে বৃত্তাকার কুণ্ডলীটা কমপ্লিট হলো। এই যে একটা বৃত্তাকার কুণ্ডলী আঁকছি তারের উপরে। এখন ধরেন এই কুণ্ডলীতে কারেন্ট ফ্লো করালাম এই ডিরেকশনে, এই ডিরেকশনে। এরপর এই তারের তলায় আরেকটা তার নিলাম, ফাইনালি এই তারের তলায় আমি আরেকটা তার নিব। সো আমার ধরেন এটা হচ্ছে এ তার, এটা বি তার, এটা হচ্ছে পি বিন্দু, এটা সি কুণ্ডলী। এখন ধরেন এই সি কুণ্ডলীর কারেন্টটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আইসি সমান 2 অ্যাম্পিয়ার, আই সমান 4 অ্যাম্পিয়ার। আপনার এই কুণ্ডলীর ব্যাসার্ধ, কুণ্ডলীর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর এ তার হতে পি বিন্দুর পর্যন্ত দূরত্ব এপি, এপি সমান ধরেন 8 সেন্টিমিটার, আর এবি এর মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার। বি তারে কত মানের তড়িৎ কোন দিকে প্রবাহিত হলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 0 হবে। সিচুয়েশনটা বোঝেন। আমি এই যে এ বি সি 3টা তারের কুণ্ডলী নিছি, 3টা তারের কুণ্ডলী নেওয়ার পরে আমি আস করতেছি যে
এই যে বি তারের কারেন্টটা কত হলে আমরা পি তারে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত পাবো? 0 পাবো। এখন দেখেন দুইটা কারেন্ট অলরেডি আমরা জানি। এ তারের কারেন্ট কোন দিকে? হাতের ডান দিকে। তাহলে এইখানে আমি যদি অ্যাকচুয়ালি ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা অ্যাপ্লাই করি এ তারের জন্য পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটা যদি বি এ হয়, বি এর ডাইরেকশন কোন দিকে হবে? দেখেন এ তারের জন্য কারেন্টটা যাচ্ছে ডান দিকে, তাহলে বি এটা বের হয়ে আসবে, বি এটা ডট। আবার অ্যান্টি ক্লকওয়াইজের জন্য ভিতরে কি বের হয়ে আসবে? তাহলে সি তারের জন্য ভিতরে ডট। তাহলে বিএ বিসি এর জন্য চৌম্বক ক্ষেত্র ভিতরে কি হচ্ছে? ডট হচ্ছে। তাহলে ভিতরে লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে ইকুয়ালস টু এ তারের জন্য বিএ, সি তারের জন্য বিসি। এখন বি তারের জন্য এটা কি প্লাস হবে না মাইনাস হবে? বি তারের জন্য যদি মাইনাস না করতে পারি তাহলে কি 0 করা যাবে? খেয়াল করেন দুইটা অলরেডি একই দিকে আছে, তাহলে তৃতীয়টাকে অবশ্যই কি করতে হবে? ভিন্ন দিকে নিতে হবে। তাহলে বি তারের জন্য এখানে করতে হবে ক্রস, বি তারের জন্য এখানে কি করতে হবে? ক্রস করতে হবে। এখন বি তারে যদি ক্রস করতে হয় তার মানে অন্য আঙ্গুলগুলো আপনার এই দিক দিয়ে ঢুকবে, অন্য আঙ্গুলগুলো এই দিক দিয়ে ঢুকবে। তাহলে অন্য আঙ্গুলগুলো এই দিক দিয়ে যদি ঢুকতে হয় সেক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থাকবে কোন দিকে? এই দিকে। তাহলে বি তারের কারেন্টটা আই বি হবে কোন দিকে? হাতের বাম দিকে। আমি আপনাদেরকে এই সেম জিনিসটা একটু দেখাচ্ছি, দেখেন, কারণ আপনাদের ডিরেকশন নিয়ে ঝামেলা হয়, আমি প্রতিটা ডিরেকশন সলভ করে দিব ইনশাল্লাহ। চলেন আমি ডিরেকশনটা আপনাদেরকে ভিডিওতে আবার দেখাই। আমি ডিরেকশনটা আপনাদেরকে ভিডিওতে আরেকবার দেখাচ্ছি, দেখেন, খেয়াল করেন। এই যে তলটা আছে, এই তল, এই তলে আমি প্রথমে একটা তার নিই, একটা তারে কারেন্ট যাচ্ছে এদিকে ডানে। তাহলে ডানে যদি কারেন্ট যায় এটার জন্য এই পাশে আমি কি পাবো? ডট পাবো। এই পাশে কি পাবো? ডট পাবো। আর নিচের দিকে কি হবে? ক্রস হবে। এই যে দেখেন ডানে আমি যদি ডান হাতে বৃদ্ধাঙ্গুলি ধরি, দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ডান দিকে ধরছি, তাকান যে কিভাবে আমি ডিরেকশনগুলো সেট করতেছি। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আমি ধরছি এদিকে, তাহলে অন্য আঙ্গুলগুলা এই যে ডিরেকশন কি ওই পাশে উপরের দিকে না, উপরের দিকে হলে কি সেটা ডট, উপরে মানে তল থেকে বের হয়ে আসতেছে ডট। তাহলে এই যে দেখেন আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তারের ডিরেকশনে সেট করছি, এই পাশে তাহলে কি হচ্ছে? ডট হচ্ছে। তাহলে এই পাশে ডট আসছে। এবার এখানে একটা কুণ্ডলী আছে তারের, এই কুণ্ডলিতে কারেন্ট ফ্লো করতেছে কি ওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতেছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো করে, এই যে কারেন্ট ফ্লোটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ, কারেন্ট ফ্লোটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন দেখেন আমি যদি কারেন্ট ফ্লোয়ের যে ডিরেকশনটা আছে, এই কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা আমি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখছি, যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনে রাখছি। তাহলে এই যে এইখান দিয়ে বল রেখাটা কি হচ্ছে? ঢুকতেছে। এইখানে বল রেখা ঢুকলে সেটা ঘুরে এইখান দিয়ে কি হবে? বের হবে না? এই পাশ দিয়ে ঢুকলে এই পাশ দিয়ে কি হবে? বের হবে। এই যে দেখেন আমার এটা যদি তারের কুণ্ডলী হয়, এই কুণ্ডলিতে কারেন্ট ফ্লো করতেছে কোন দিকে? এইভাবে কারেন্ট ফ্লো করতেছে। এই কুণ্ডলিতায় কারেন্ট ফ্লো করতেছে অ্যাকচুয়ালি কিভাবে? এইভাবে কারেন্ট ফ্লো করতেছে। সুতরাং কারেন্ট ফ্লোটা যদি কুণ্ডলিতে এইভাবে করে, এই যে কারেন্ট ফ্লোর ডিরেকশন এটা কুণ্ডলিতে, তাহলে এই পাশে আমার বল রেখাটা কি হচ্ছে? প্রবেশ করতেছে। তাহলে এই পাশে বল রেখাটা যদি প্রবেশ করে, এই পাশ দিয়ে বল রেখাটা যদি ঢোকে, তাহলে কি ভিতর দিক দিয়ে বের হয়ে আসবে না? ভিতর দিক দিয়ে কি করবে? বের হয়ে আসবে। তাহলে এইখানে ভিতর দিক দিয়ে বল রেখা বের হয়ে আসছে, ডট হবে। তাহলে দুইটাই ডট, তার মানে দুইটাই একই ডিরেকশনে, দুইটা তো যোগ হয়ে গেল। তাহলে এবার আমাকে যদি তৃতীয় তারের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 0 করতে হয়, থার্ড যে তারটা আছে
এটার জন্য আমি এইখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত করতে চাই, 0 করতে চাই। 0 করতে গেলে এইখানে তাহলে অবশ্যই কি লাগবে, এখন ক্রস লাগবে। বাকিটা কি হইতে হবে, ক্রস হইতে হবে। দুইটা ডট আছে, একটা ক্রস হইতে হবে, ক্রস। ক্রস মানে কি, এখান দিক দিয়ে ঢোকা না, এই যে দেখেন এখান দিক দিয়ে ঢোকা। তাহলে এখান দিক দিয়ে যদি ঢুকে, এই যে দেখেন আঙ্গুলগুলো এখান দিয়ে ঢুকাচ্ছি, খেয়াল করেন বৃদ্ধাঙ্গুল তাহলে কোন দিকে আসতেছে, এই যে কালো তারে কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই পাশে যাচ্ছে না, কালো তারের কারেন্টের ডিরেকশন এইটা। তাহলে এই যে কারেন্টের ডিরেকশন এইটা। ক্লিয়ার হয়েছেন এখন? তাহলে আমার নিচের তারের কারেন্টের ডিরেকশন এইটা। এবার এই কারেন্টের ডিরেকশনটা পেয়ে গেছি, কারেন্টের মানটা বের করতে হবে যাতে করে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হয়, 0 হয়। কোন বিন্দুতে, পি বিন্দুতে। চলেন এখন তাহলে আমরা ম্যাথটুকু সলভ করি। সো এইবার আমরা ম্যাথটুকু সলভ করার দিকে মনোযোগ দেই। হ্যাঁ, এখন দেখেন তাহলে বিএ প্লাস বিসি মাইনাস বিবি এটা মিলে কত হবে, এটা মিলে 0 হবে। বিএ প্লাস বিসি মাইনাস বিবি ইকুয়ালস টু 0। তাহলে বিবি ইকুয়ালস টু বিএ প্লাস বিসি। এখন বিবি বি তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটা হচ্ছে বিবি। এটা হচ্ছে বি অফ বি মিউ নট আই বি ডিভাইডেড বাই 2 পাই বি থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব বিপি ইকুয়ালস টু বিএ। বিএ হচ্ছে মিউ নট আই এ ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এ থেকে পি পর্যন্ত দূরত্ব এপি। আর সি তারের জন্য মিউ নট আই সি ডিভাইডেড বাই 2 ইন্টু ব্যাসার্ধ, পি তারের যে ব্যাসার্ধ পি বিন্দুতে সি তারের ব্যাসার্ধ আর। এখন তাহলে আমরা মানগুলো দেখি, মিউ নটগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে, আই বি ডিভাইডেড বাই পাই ইন্টু বিপি, বি থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব। বিপিটা কি, এপি প্লাস এবি কি বিপি না, দেখেন এবি প্লাস এপি এটা হচ্ছে বিপি। তাহলে এবি হচ্ছে 6, এপি হচ্ছে 8, 14 সেন্টিমিটার, 0.14। দেখেন বিপি হচ্ছে 0.14 সেন্টিমিটার। আই এ সমান 4 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2 পাই, 2 গুলো নাই করে দিছি, তাহলে শুধু পাই থাকে, পাই ইন্টু এপি, এ থেকে পি পর্যন্ত দূরত্ব 8 সেন্টিমিটার, 0.08 প্লাস আইসি কত 2 অ্যাম্পিয়ার, 2 তো নাই হয়ে গেছে, আর ব্যাসার্ধ কত 0.05। তাহলে আমরা যদি এই যে ইকুয়েশনটা আছে সলভ করি, এটাকে এখন সলভ করতে হবে। সুতরাং ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করে ফেলি, এইটুকুকে আমি কপি করি, আমরা মানগুলো বসাই। আইবি বাই পাই ইন্টু 0.14 ইকুয়ালস টু, ক্যালকুলেশন করি, 4 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 0.08 প্লাস 2 ডিভাইডেড বাই 0.05। এটা ডান পাশে 55.91 আসে। আইবি হবে এই 55.91 যোগ না গুণন পাই গুণন 0.14, 24.6 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে হবে। কোন দিকে যেতে হবে, এ তারে যেদিকে কারেন্ট ফ্লো করতেছে তার উল্টো দিকে। তাহলে বি তারে কারেন্ট ফ্লো করতে হবে 24.6 অ্যাম্পিয়ার। বি তারে যদি 24.6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাই এবং কোন ডিরেকশনে, এ তারে যেদিকে কারেন্ট ফ্লো করতেছে তার উল্টো ডিরেকশনে, তাহলে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত পাবো, 0 পাবো। কোন বিন্দুতে, পি বিন্দুতে। সুতরাং বি তারে এ তারের
বিপরীত দিকে যদি 24.6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা যায় তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য শূন্য করা যাবে। এই হচ্ছে তাহলে আমাদের ম্যাথ। ওকে, নেক্সট প্রবলেমে যাই, চলেন। এখন আমরা একটা চৌম্বক ক্ষেত্রে যখন তার স্থাপন করছিলাম, একটু পিছনে নিয়ে আপনাদেরকে, চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল, এটা অলরেডি আমাদের পড়া ছিল, একটু মনে করাই। এফ সমান আই এল বি সাইন থিটা, যেখানে এফ ভেক্টরটা ছিল আই এল ক্রস বি। খুব সম্ভবত লেকচার 2-এ আমি এটা পড়ে রাখছিলাম। সুতরাং আমি যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্র থাকে, ধরেন এটা একটা বি মানের চৌম্বক ক্ষেত্র, এই বি মানের চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারকে রেখে দিয়েছি থিটা কোণে, তাহলে এই তড়িৎবাহী তারে যদি আই কারেন্ট ফ্লো করে, যে চৌম্বক বল এফ পাবো, এফ সমান আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এল ভেক্টরের দিক কোন দিকে? এল ভেক্টরের দিক, এল ভেক্টর এর দিক তড়িৎ প্রবাহ আই এর দিক বরাবর। এটা আমাদের আগে পড়া ছিল। আজকে আমরা এই থিওরিটার একটা ম্যাসিভ অ্যাপ্লিকেশনে যাব, সেটা হচ্ছে সমান্তরাল তড়িৎ প্রবাহবাহী দুটি তারে মধ্যে চৌম্বক বল। আমি যদি পাশাপাশি দুইটা সমান্তরাল তড়িৎ প্রবাহবাহী তার রাখি, এই দুইটা তারের মাঝখানে কতটুকু চৌম্বক বল কাজ করবে সেটা এখন বের করতে চাই। এখন এই কনসেপ্টটা পড়ানোর আগে আমি আপনাদেরকে একটু 9-10-এ নিয়ে যাব। চলেন, 9-10-এ আপনারা যখন মৌলিক রাশিগুলা পড়ছিলেন, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি ছিল না? মনে পড়ে কি আপনাদের? তড়িৎ প্রবাহ একটা কি রাশি ছিল? মৌলিক রাশি ছিল। এবং এই তড়িৎ প্রবাহের যে মৌলিক রাশিটা, এই মৌলিক রাশির একক কি ছিল? অ্যাম্পিয়ার ছিল। এবার অ্যাম্পিয়ারের সংজ্ঞা যারা পড়ছিলেন, আমি সংজ্ঞাটাকে একটু রিমাইন্ডার দেই, কারণ আজকে আমরা এটাই আসলে পড়তে যাচ্ছি। অ্যাম্পিয়ারের সংজ্ঞায় পড়ছিলেন, পাশাপাশি দুইটা সমান্তরাল পরিবাহী তার একটা সার্টেন দূরত্বে রাখলে যে তড়িৎ প্রবাহের জন্য তার দ্বয়ের মাঝখানে একটা নির্দিষ্ট মানের বল চলে আসবে, তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। আবার রিপিট করতেছি আমি সংজ্ঞাটা। পাশাপাশি দুইটা সমান্তরাল তড়িৎ পরিবাহী তার রাখবেন, এই তার দুইটার মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে দুইটা তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কি পাবে? বল পাবে, তাকে কি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল? 1 অ্যাম্পিয়ার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। তাহলে অ্যাম্পিয়ারের যে সংজ্ঞাটা ছিল, এটাও কিন্তু সমান্তরাল প্রবাহবাহী দুইটা তারের মধ্যে বল থেকেই আসা। এইবার তাহলে আমরা সমান্তরাল দুইটা তার, তড়িৎ প্রবাহবাহী দুইটা তারের মধ্যে যদি চৌম্বক বল দেখতে যাই, ঘটনাটা কি ঘটে সেটা আগে দেখি। ধরেন
আমার কাছে কয়টা তার আছে? 2টা তার আছে। দেখেন এখানে একটা তড়িৎ প্রবাহবাহী তার রাখছি, এখান দিয়ে আয়ন কারেন্ট যাচ্ছে, তাহলে আয়ন কারেন্ট যাচ্ছে এই তারের মধ্যে দিয়ে। এবার তাহলে এই তারে যদি আয়ন কারেন্ট চলে, দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুল অনুযায়ী, ডান হাতের বৃদ্ধাঙ্গুল তারের দিকে রাখলে আমার ডান পাশ দিয়ে বলরেখাগুলো ঢোকার কথা, তাহলে ডান পাশে ক্রস হবে, ডান পাশে ক্রস হবে। এইখানে ক্রস। এইবার এই যে ক্রসগুলো যেখানে আঁকলাম, ধরেন এই জায়গাটার দূরত্ব হচ্ছে ডি, এই দূরত্বটা হচ্ছে ডি, তাহলে আয়ন প্রবাহবাহী একটা লম্বা তারের জন্য ডি দূরত্বে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সেটা যদি বি1 হয়, বি1 ইকুয়ালস টু কত হয়? মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি হয়, মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। এটুকু নিয়ে কোনো সমস্যা থাকা উচিত না। এইবার আমি সেকেন্ড তারটা যদি যেখানে বি1 আছে এখানে প্লেস করি, দ্বিতীয় তারটা এনে এই বি1 এর জায়গায় প্লেস করলাম, দ্বিতীয় তারটা এখানে প্লেস করলাম, সো দ্বিতীয় তারটা যেখানে বি1 চৌম্বক ক্ষেত্র আছে সেখানে এনে বসায় দিই, তাহলে ওমা তার তো দেখি ব্যাকা হয়ে যায়, তার থাকা উচিত সোজা, এই তো সুন্দর। দ্বিতীয় তারটা এনে আমি বসালাম কোথায়? বি1 চৌম্বক ক্ষেত্রে। এখন এই দ্বিতীয় তারে যদি কারেন্টটা যায় I2, এই দ্বিতীয় তারটা যে বল অনুভব করবে F ইকুয়ালস টু I2 LB সাইন থিটা। দেখেন একটু আগেই পড়ছি F সমান LB সাইন থিটা। আমি একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারকে বসায় দিলে সেই তড়িৎবাহী তার যে বল অনুভব করবে সেটা হচ্ছে F ইকুয়ালস টু ILB সাইন থিটা থেকে আসে। তাহলে I কত? দ্বিতীয় তারে I2, L তারের দৈর্ঘ্য, আর বিটা অ্যাকচুয়ালি এখানে কত? চৌম্বক ক্ষেত্র B1। এখন কারেন্টের ডিরেকশন আর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অ্যাঙ্গেল কিভাবে ভাইয়া এবং আপুরা 90 ডিগ্রি, মানে আমার এখানে কারেন্টের যে ডাইরেকশন সেটার সঙ্গে কেন চৌম্বক ক্ষেত্রটা 90 ডিগ্রিতে করলাম সেটা একটু বুঝে নেই আমরা। চলেন এখন তাহলে এটা দেখি যে কারেন্টের সঙ্গে কেন আমার তড়িৎ প্রবাহের যে ডাইরেকশন সেটা 90 ডিগ্রিতে আসলো কোথা থেকে। এটা কি ওহী নাজিল হয়েছে নাকি এইটার পিছনে কোনো যৌক্তিক কারণ আছে, সেটা আমরা একটু দেখব এখন। চলেন আমি আবারও ভিডিওটাকে অন করি। ওকে, খেয়াল করেন এই যে তলটা, এই তলে ধরেন একটা তার আছে, এটা হচ্ছে একটা তার, এই তার, এই তারে কারেন্টটা এই যে সিলভার টাইপ মাথা দেখতেছেন, কারেন্টটা উপরের দিকে, এই যে এটা হচ্ছে কারেন্টের দিক, এটা হচ্ছে কারেন্টের দিক। তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে, কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছে, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। এখন কারেন্ট যদি এই ডিরেকশনে যায়, ডান হাতের বৃদ্ধাঙ্গুল এই ডিরেকশন নিলে এই পাশ দিয়ে বলরেখাগুলো কি করবে? প্রবেশ করবে না। তাহলে এই পাশে বলরেখা প্রবেশ করতেছে, তার মানে এটা কি প্রবেশ করলে ক্রস। বলরেখাটা তলের মধ্যে এখানে প্রবেশ করতেছে, তাহলে এইখানে বি এর মান চৌম্বক ক্ষেত্র B1 ইকুয়ালস টু মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। B1 সমান মিউ নট I1 বাই 2 পাই ডি, ঠিক আছে। এখন সেকেন্ড তারটা আমি চৌম্বক ক্ষেত্রে বসায় দিলাম। এবার দেখেন চৌম্বক ক্ষেত্র কি তল থেকে নিচের দিকে না? চৌম্বক ক্ষেত্র এখানে ক্রস মানে কি তল থেকে নিচের দিকে, আর এই যে সেকেন্ড তারটা এই তলের উপরে আছে, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এই তড়িৎবাহী তার এটার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হয়ে গেছে না? সো তারটাকে আপনি এইভাবে রাখলেই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সে কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে। এই কারণে আমি ওইখানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তারের মধ্যবর্তী কোণ কত দেখাচ্ছি? 90 ডিগ্রি। এজন্যই কি করলাম? সাইন 90 ডিগ্রি নিলাম। আশা করি সবাই বুঝতে পারতেছেন জিনিসটা।
ওকে, এখন তাহলে আমরা ইকুয়েশনটাকে কমপ্লিট করব। চলেন ইকুয়েশনটাকে কমপ্লিট করি। এইবার তাহলে আমার এখানে এফ সমান I2L B1 sin 90 ডিগ্রি যদি হয়, ফাতিনুর রাফি ডট কোন দিক দিয়ে হবে, কেন হবে ব্যাখ্যা করেন। ভালো মতো ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ওইখানে বসায় দেন, বসালে টের পাবেন সব। দেখেন I2L B1 sin 90 ডিগ্রি, এই ফাতিনুর রাফির ভালো মতো দেখেন, এই যে কারেন্ট উপরে দিয়ে গেলে ডান পাশে কি হবে, ক্রস হবে, বাম পাশে কি হবে, ডট হবে। আর না বুঝলে পুরো ভিডিও আবার শুরু থেকে দেখতে শুরু করবেন পরে। এফ সমান I2L B1 sin 90 ডিগ্রি, তাহলে এখানে দেখেন I2L B1, এবার তাহলে I2L B1 এর মান কত, মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। সো মিউ নট I1 I2L ডিভাইডেড বাই 2 পাই ডি। এটা হচ্ছে দ্বিতীয় তারটা যে বল অনুভব করবে সেটা, ঠিক আছে। এখন তাহলে দেখেন এফ সমান মিউ নট I1 I2L ডিভাইডেড বাই 2 পাই ডি হবে। সুতরাং আমরা যে একক দৈর্ঘ্যে যদি বল দেখি, একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল যদি এফ বলি, সেক্ষেত্রে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে দেখেন একক দৈর্ঘ্যে বল এফ সমান কি হচ্ছে, মিউ নট I1 I2 2 পাই ডি। ফাতিনুর রাফি সরি হওয়ার কিছু নাই, প্রশ্ন থাকতেই পারে। সো আমি জন্যই বলি যে দরকার হলে আবার পড়ানো শেষে আপনি, আমারও ভুল হইতেই পারে, আমি চেক করি অলওয়েজ। সো সরি হওয়ার কিছু নাই ভাইয়া, মানে হচ্ছে না বুঝলে তো অবশ্যই আস্ক করবেন। ওকে, এখন দেখেন এটা হচ্ছে সমান্তরাল দুইটা তারের মধ্যে চৌম্বক বল, বল পাইছি। একটা তার আর এক তারকে যে বল দিবে, অন্য তারও এই তারকে সে একই বল দিবে, দুইজন পরস্পর সমান বলে আসবে। এবার কোশ্চেনটা হচ্ছে এই বলটা কখন আকর্ষণধর্মী হবে, কখন বলটা বিকর্ষণধর্মী হবে। তাহলে বলটা কখন আকর্ষণধর্মী হবে, কখন বিকর্ষণধর্মী হবে, এটা হচ্ছে কোশ্চেন। চলেন এবার দেখি। একই দিকে তড়িৎ প্রবাহিত হলে, কারেন্টটা যদি একই দিকে প্রবাহিত হয় তাহলে কি হয় দেখি। দেখেন এখানে কারেন্ট যাচ্ছে I1, এবার খেয়াল করে দেখেন আয়ন কারেন্টের জন্য ডান পাশে কি বল রেখাগুলো ঢুকবে, ক্রস, ডান পাশে বল রেখাগুলো ঢুকবে ক্রস। তাহলে ডান পাশে বল রেখাগুলো ঢুকতেছে, অনেক ক্রস রাখলাম, কারণ বল রেখা একেবারে ছড়ায় ছিটায় থাকবে। আর বাম পাশ দিয়ে বল রেখাগুলো কি হবে, বের হয়ে আসবে। ডান পাশে ঢুকলে বাম পাশ দিয়ে বের হয়ে আসবে। সো এটা হচ্ছে প্রথম তারের জন্য। এবার আমি দ্বিতীয় আরেকটা তার এখানে ঢুকাবো, এটা সেকেন্ড তার, নীল রঙের তারটা।
এই তারেও কারেন্ট একই দিকে যাচ্ছে I2, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করলাম না, এই তারেও কারেন্ট একই দিকে যাচ্ছে। এখন দেখেন তাহলে একই দিকে যদি যায়, নীল রঙের তারের ডান পাশে বলরেখা ঢুকবে ক্রস, এই ডান পাশে ক্রস, নীল তারের ডান পাশে ক্রস হবে, কিন্তু নীল তারের বাম পাশে কি হবে? ডট হবে না? বাম পাশে ডট হবে। চৌম্বক বলরেখা, তড়িৎ বলরেখা এগুলো কিন্তু অসীম পর্যন্ত চলে যায়। সো নীল তারের বাম পাশে হবে ডট। খেয়াল করে দেখেন ঘটনাটাই। এখন ভালো মতো তাকাই চলেন, অনেক বলরেখা আঁকছে, অনেক বলরেখা আঁকছে। দেখেন তো তার দুইটার ভিতরে যে চৌম্বক ক্ষেত্রগুলো আছে, একটা ডট আর একটা ক্রস, তাহলে আমরা তিনটা রিজিয়ন পাচ্ছি, তিনটা রিজিয়ন। এই পাশে, এই পাশে সমধর্মী চৌম্বক ক্ষেত্র, এই পাশেও সমধর্মী চৌম্বক ক্ষেত্র। কিন্তু ভিতরে কি হচ্ছে? তারদ্বয়ের ভিতরে একটা ডট একটা ক্রস, বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র। তাহলে তারদ্বয়ের ভিতরে যেহেতু বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র, বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এইখানে যে বলটা হবে, এই বলটা হবে আকর্ষণ বল। সুতরাং এই বলটা এখানে হবে আকর্ষণ বল। তাহলে তার দুইটা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই যে বল দুইটা হবে আকর্ষণধর্মী, দুইটা তার পরস্পরকে আকর্ষণ করবে পরস্পরের দিকে। সুতরাং এইখান থেকে ডিসিশন কি পাইলাম? যদি দুইটা তার, সমান্তরাল দুইটা তারে একই দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমাদের ভিতরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা কমে যায়। দেখেন বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ভিতরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কমে যাবে। চলেন ডিসিশনগুলো এখানে লিখে রাখি। সমান্তরাল দুইটি তারে একই দিকে তড়িৎ প্রবাহিত হলে তারদ্বয়ের ভিতরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কমে যায়। কেন কমে যায়? কারণ একই ধর্মী না, বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্রের জন্য। তারদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা দিলাম। আরো একটা ব্যাখ্যা দেখা রাখি, জিনিসগুলোর ডেভেলপমেন্ট আমরা ঠিক মতো গুছিয়ে করি। দেখেন দুইটা তারে একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে। এবার তার দুইটা ধরেন তল থেকে আপনার দিকে চলে আসছে। ডট মানে কি? তল থেকে আপনার দিকে দুইটা তার আসতেছে। দেখেন ডট, ডট মানে কারেন্ট কোন দিকে আসা? আপনার দিকে আসা। ডট মানে কারেন্ট আপনার দিকে আসা। এখন চলেন এইটা আবার দেখাই। ডট এবং ক্রস, তার যদি এইভাবে থাকে তখন ডট এবং ক্রস কি ইন্ডিকেট করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমি আবার তাহলে ভিডিওটা অন করি।
বোরহানুল ইসলাম সামি, প্রাবল্য সমান হলে কাটাকাটি হবে। সব জায়গায় কি প্রাবল্য সমান হবে? প্রাবল্যের সঙ্গে দূরত্বের একটা ব্যাপার আছে। কারেন্ট দুইটা এক বলি নাই, তারপর হচ্ছে ঠিক মধ্যবিন্দু বলি নাই, অনেক কাহিনী আছে ভাইয়া। প্রাবল্য এখনো শূন্য বলার সময় আসে নাই। ওকে, দেখেন আমি দুইটা তার রাখছি পাশাপাশি। আমরা এখন দেখেন, ওমা এটা তো উল্টা পাশের তারের কারেন্টের ডিরেকশনও দেখা যাচ্ছে, খুব খারাপ কথা না। দেখেন আমি এখানে একটা তার, দুইটা তার রাখবো। আমি এই খাতার সারফেসে কয়টা তার রাখবো? দুইটা তার রাখবো। এই খাতার সারফেসে দুইটা তার রাখবো। খেয়াল করেন, একটা তার দুইটা তার, একটা তার দুইটা তার। তাহলে যে কোনো একটা তারে যদি কারেন্ট উপরের দিকে উঠে আসে, এই যে দেখেন চৌম্বক ক্ষেত্র এইভাবে হবে না, কারেন্ট উঠে আসতেছে, চৌম্বক ক্ষেত্র এখানে হবে। আর তারটা যদি এইখানে থাকে এইভাবে, এই যে দেখেন কারেন্টটা যদি নিচের দিকে যায়, চৌম্বক ক্ষেত্র কি এইভাবে হবে না? সো একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যদি ডট এবং ক্রস দিয়ে তারের কারেন্টের ডিরেকশন বুঝাই, ডট এবং ক্রস দিয়ে। ডট মানে কি কারেন্ট উঠে আসে, ডট মানে কি কারেন্ট উঠে আসে। এই যে দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, ডট মানে কারেন্ট উঠে আসতেছে। কারেন্ট যদি উঠে আসে তাহলে অন্য আঙ্গুলগুলা আমি জাস্ট পেঁচাবো, পেঁচালে অ্যান্টি ক্লকওয়াইজ পাবো। যদি তল থেকে কারেন্ট উঠে আসে অ্যান্টি ক্লকওয়াইজ পাবো, আর তলে যদি কারেন্ট ঢোকে তাহলে কি পাবো? ক্লকওয়াইজ পাবো। সো এক জায়গায় ক্লকওয়াইজ, আরেক জায়গায় কি অ্যান্টি ক্লকওয়াইজ। সো ধরেন এই যে ডট, ডট মানে তল থেকে কারেন্টটা উঠে আসতেছে, যদি উঠে আসে পজিটিভ, উঠে আসলে পজিটিভ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে দেখেন জিনিসগুলো কনসিস্টেন্স, একেবারে কনসিস্টেন্ট। মনে আছে আমি যখন কারেন্টটাকে বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ তখন ভিতরে রাখছিলাম ডট। এখন কারেন্টটা যদি ডট হয় চৌম্বক ক্ষেত্র কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এরপর কারেন্টটা যখন এইখানে ক্রস মানে তলে ঢুকবে তাহলে এইখানে কি হবে? তৈরি হবে ক্লকওয়াইজ। এই যে এটা যদি কারেন্ট আই হয় এটা হবে চৌম্বক ক্ষেত্র বি, এটা যদি আই হয় এটা হবে চৌম্বক ক্ষেত্র বি। সো রিপিট করতেছি, মনে রাখেন, আমার যদি কারেন্ট কোনো এক জায়গায় থাকে, আই মানের কারেন্ট আছে, তার জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সো আমার এইখানে প্রত্যেকটা জিনিসপত্র কনসিস্টেন্ট। আমি বারবার আপনাদেরকে বলতেছি, বারবার বোঝানোর চেষ্টা করতেছি, এর বাইরে কোনো কনভেনশন দেখতে যায় না। হুদাই প্যাচ লাগবে, প্যাচ লাগার পরে আপনার জিনিস আপনি বুঝবেন, আমি জানি না। আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছি, যে কনভেনশন পড়াচ্ছি, এর থেকে সোজা কনভেনশন যদি পান অবশ্যই আমি শিখব। বুঝতে পারছেন? আমাকে অবশ্যই শিখাবেন যে এর থেকে সহজে যদি ব্যাখ্যা করা যায়। আমি সবগুলা জিনিস একত্রে বলতেছি বারবার। যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় তাহলে ভিতরে কি হয়? ডট হয়। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য ভিতরে কি হয়? ডট হয়। তাহলে কারেন্ট আর চৌম্বক ক্ষেত্র এখানে কি ইন্টারচেঞ্জ করা যাচ্ছে না? তাহলে কারেন্টটা যদি ডট হয় তখন চৌম্বক ক্ষেত্র কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কারেন্টটা যদি ক্রস হয় তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে? ক্লকওয়াইজ হবে। সেটাই আমি অ্যাকচুয়ালি বলতেছি। এখন দেখেন, খেয়াল করেন, আমরা এবার আবারও ফেরত যাই, স্লাইডে চলে যাই। আমি খেয়াল করেন দুইটাতেই ডট, তাহলে ডটের জন্য ডট মানে উপরে উঠে আসা, অ্যান্টি ক্লকওয়াইজ, এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ, চৌম্বক ক্ষেত্র এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ চৌম্বক ক্ষেত্র। এই যে দেখেন তার দুইটার ভিতরে যে মেরু তৈরি হইলো এটা কি সম না বিপরীত? তাকান, তার দুইটার ভেতরে চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হয়েছে এটা সমমেরু না বিপরীত মেরু? বিপরীত মেরু তৈরি হয়েছে। তাহলে বিপরীত মেরু যদি তৈরি হয়, বিপরীত মেরু পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখানে বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী বল। এফ বলটা কি ধর্মী?
আকর্ষণধর্মী, এফ বল আকর্ষণধর্মী বল। ওকে, এবার যদি দুইটাতেই ক্রস থাকতো, এখানেও ক্রস এখানেও ক্রস, এই কারেন্ট I1 এই কারেন্ট I2, তাহলে ক্রসের জন্য কি ক্লকওয়াইজ, ক্রসের জন্য কি হবে ক্লকওয়াইজ হবে। এই যে তার দ্বয়ের ভিতরে সমধর্মী না বিপরীতধর্মী, বিপরীতধর্মী, তাহলে এখানেও কি বল আকর্ষণধর্মী বল। তাহলে দুইটা তারে যদি একই দিকে কারেন্ট ফ্লো করে সেক্ষেত্রে তার দুইটা পরস্পরকে কি করবে আকর্ষণ করবে, আর ভিতরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা কি হবে কমে যাবে, বাইরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা বেড়ে যায় অ্যাকচুয়ালি। এইটুকু আগে বোঝেন, আশা করি এইটুকু বুঝতে পারছেন। এখন আসেন আমরা নেক্সট আগাই, যদি একই দিকে তড়িৎ প্রবাহিত না হয়ে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, একই দিকে প্রবাহিত না হয়ে যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে কারেন্টটা যদি পরস্পর উল্টা দিকে যায়, দেখেন একটা তারে কারেন্ট একই দিকে যাচ্ছে, এই দিকেই যাচ্ছে, কিন্তু আর একটা তারে কারেন্ট যাবে উল্টা দিকে। সো এই যে কারেন্ট যদি উপরের দিকে যায় ডান দিকে বলরেখাগুলো ঢুকবে, ক্রস ডান পাশে ক্রস হবে, আর বাম দিকে কি হবে ডট হবে। এবার আর একটা তার এই পাশে রাখলাম, আচ্ছা এটাকে নীল কালার করি যাতে বুঝতে সুবিধা হয়, লাল কালার করি, ওমা লাল কালার করি। কারেন্ট এটা উল্টা দিকে, এই যে উল্টা দিকে, তাহলে কারেন্টটা যদি উল্টো দিকে যায় তাহলে সেক্ষেত্রে আমার নিচের দিকে কারেন্ট, সো আমার হাতের এক পাশে হবে ক্রস, এই পাশে হবে ক্রস, এই পাশে হবে ক্রস, আর এই পাশে কি হবে ডট হবে। তাহলে একটা জিনিস দেখেন, আমার তার দ্বয়ের ভিতরে সমধর্মী চৌম্বক ক্ষেত্র তৈরি হলো না, তার দ্বয়ের ভিতরে এই পাশে বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র, এই পাশেও কি বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র, কিন্তু ভিতরে সমধর্মী চৌম্বক ক্ষেত্র। সমধর্মী চৌম্বক বলরেখা পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, তাহলে এইখানে যে বলটা আছে সেই বলটা হবে বিকর্ষণধর্মী বল। সো যদি দুইটা তারে পরস্পর বিপরীত দিকে কারেন্ট ফ্লো করে তাহলে যে বলটা পাবো সেটা হবে কি বল পরস্পর বিকর্ষণধর্মী বল হবে। তাহলে তার দ্বয়ে
বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে তারদ্বয়ের ভিতরে বিপরীতধর্মী তারদ্বয়ের ভিতরে সমধর্মী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সমধর্মী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বেড়ে যাবে। তারদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। আশা করি এইটা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আসেন আমি আবারও আরেকভাবে দেখাই জিনিসটা, চলেন আরেকভাবে দেখাবো, তারপর আমি আপনাদেরকে একটা ম্যাথও করাবো আজকে ইনশাল্লাহ। দেখেন একটা তারের ডট, ডট মানে উপরের দিকে উঠে আসা, উপরের দিকে উঠে আসা মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ডট মানে উপরের দিকে উঠে আসা মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আরেকটা তারে ক্রস, ক্রস মানে ভিতরের দিকে ঢুকে যাওয়া, ভিতরের দিকে ঢুকে যাওয়া মানে হচ্ছে ক্লকওয়াইজ। এই যে দেখেন তারদ্বয়ের ভিতরে একই ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এটা I1 এটা I2। তারদ্বয়ের ভিতরে তাহলে কি হচ্ছে, একই ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে তারদ্বয়ের ভিতরে একই দিকে চৌম্বক বলরেখা তৈরি হয়। এখন সমধর্মী চৌম্বক ক্ষেত্র পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে এখানে যে বলটা আসবে সেটা হচ্ছে বিকর্ষণ বল। এখানে যে বলটা আসবে সেটা কি ধর্মী বল, বিকর্ষণ বল। এই বলটা হচ্ছে বিকর্ষণ ধর্মী বল। এখানকার বলটা বিকর্ষণ ধর্মী বল। তাহলে সমধর্মী বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এখানে কি হবে, বিকর্ষণধর্মী বল হবে। এইটুকু সবাই আশা করি বুঝতে পারছেন। এখন মাঝখানে নিয়ামুল হাসান চৌধুরী একটা প্রশ্ন করছিলেন, আমি প্রশ্নের উত্তরটা সবাইকেই দিব। এই প্রশ্নটা ভালো প্রশ্ন। নিয়ামুল হাসান চৌধুরী যে কোশ্চেনটা করছিলেন, আমি প্রশ্নটা আগে সবাইকে বলি যে এই প্রশ্নে আমি সাধারণত অনেক পরে আসি। কেন অনেক পরে আসি, না হলে হজবরল লাগে। সো আসলে আমি প্রশ্নটা বলি। নিয়ামুল হাসান চৌধুরী যে প্রশ্নটা করছিলেন সেই প্রশ্ন হচ্ছে, আমরা তো তার দুইটা, তাহলে প্রথম তারের জন্য আমি একটা চৌম্বক ক্ষেত্র ক্যালকুলেট করলাম, কিন্তু দ্বিতীয় তারের জন্য কেন চৌম্বক ক্ষেত্র ক্যালকুলেট করলাম না, সেটার সুন্দর একটা ব্যাখ্যা আমি বলতেছি। ধরেন আমি আপনাকে পিটাইতে পারি, আপনিও আমাকে পিটাইতে পারেন। কথাটা বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। আমি আপনাকে পিটাইতে পারি, আপনিও আমাকে পিটাইতে পারেন। এখন আপনি কতটুকু মাইর খাবেন সেটা আমার শক্তির উপরে ডিপেন্ডেন্ট, আপনার শক্তির উপরে ডিপেন্ডেন্ট না। সো যখন আপনি মার খাচ্ছেন, আমার জন্য খাচ্ছেন। আমার শক্তি সামর্থ্য বেশি হলে আপনার বেশি পিটাবো। সো আপনার শক্তি কতটুকু ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমি আপনাকে মারবো, সো মার আপনি খাবেন। তাহলে আপনার শক্তি কতটুকু সেটা দেখার বিষয় না। জিনিসটা অনেক রেসলিং এর মতো। একটা রেসলিং ম্যাচ যখন হয়, যে দুর্বল সে কিছুটা হলেও প্রতিরোধ বল তৈরি করতে পারে।
সুতরাং মায়ের দুইজনে দিচ্ছে, হ্যাঁ যার শক্তি সামর্থ্য বেশি সে হয়তো বা উইনার হবে, কিন্তু সে কি কোনো প্রতিরোধ ছাড়া উইনার হবে? সুতরাং আমার এখানে যখন আমি বল ফিল করব তখন ফিল করব অন্যের কারণে, আর অন্য যখন বল ফিল করবে সে বল ফিল করবে আমার কারণে। সো জিনিসটা তাহলে দেখেন, এখন ঘটনাটা হচ্ছে এই যে একটা তার, এই যে একটা তার, আমার শুরুতেই লাল কলম নাই, অনলি নীল কলম আছে। তাহলে নীল কলম তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে না? এই চৌম্বক ক্ষেত্রে যখন লাল কলম আসতেছে, সে এখন কার টেরিটরি বা সাম্রাজ্যতে আসছে? নীল কলমের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের টেরিটরি বা সাম্রাজ্যতে আসছে। সে যত বড় মাস্তানি হোক তাকে এখন মায়ের খাইতেই হবে, কারণ সে অন্যের টেরিটরিতে ঢুকে গেছে। তাহলে সে মায়ের খাচ্ছে কার জন্য? নীল কলমের সাম্রাজ্য বা নীল কলমের বলরেখার জন্য। এইবার হ্যাঁ অবশ্যই লাল কলমের তো একটা বলরেখা আছে, তাহলে সে একটা প্রতিরোধ দিবে। তাহলে লাল কলমের জন্য কে বল অনুভব করবে? নীল কলম। তাহলে B2 এর জন্য এই I1 সে বল লাভ করবে, আর B1 এর জন্য I2 বল লাভ করবে। এই কারণে আমি যখন একজনের বল হিসাব করতে গেছি চৌম্বক ক্ষেত্র একটা নিছি, যে এই লাল কলম বল অনুভব করবে নীল কলমের চৌম্বক ক্ষেত্রের জন্য, আর নীল কলম বল অনুভব করবে লাল কলমের চৌম্বক ক্ষেত্রের জন্য, ভাইস ভার্সা। সো এই দুইটা ডিরেক্টলি কি হয়? ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান হবে। নীল কলম লাল কলমকে যে বলটা দিবে, লাল কলম নীল বলকে সেই একই বল দিবে। সো আপনারা এখন উল্টাভাবে প্রতিপাদন করে দেখতে পারেন, বল একই আসবে। সো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। এবং এটার একটা নাম আছে, এটাকে বলা হয় সুপার পজিশন থিওরেম। মানে একাধিক তারও যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এটাকে বলা হয় সুপার পজিশন থিওরেম। যাই হোক, অত কিছুতে যাব না, আমরা সিম্পলের মধ্যে থাকি, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখন দেখেন, আপনাদেরকে একটা ছোট জিনিস বলি, চুম্বক জিনিসটা সবচেয়ে মজার জিনিস। কেন? দেখেন, ফিজিক্সে আমরা কিছু জিনিস আছে দেখি না, ফিল করতে পারি। যেমন ওয়েভ, তরঙ্গ দেখা যায়, তরঙ্গ দেখা যায়, তরঙ্গ ফিল করা যায়। চৌম্বক বলরেখা কেউ চোখে দেখবেন না, কিন্তু এটাকে আপনাকে ফিল করতে হবে। আচ্ছা ঠিক আছে, চৌম্বক বলরেখাগুলো এইভাবে আচরণ করতেছে। এবং অ্যাকচুয়ালি চুম্বকে ভালো করার জন্য ইমাজিনেশনটা খুব জরুরি। ওকে চলেন আজকে একটা ম্যাথ দিয়ে শেষ করবে ইনশাল্লাহ। অনেক থিওরি পড়ায় ফেলছি, ম্যাথ না করালে আপনারা খুবই মন খারাপ করবেন যে ভাই খালি থিওরি পড়াচ্ছেন, ম্যাথের কোনো খবর নাই। চলেন আমরা একটা ম্যাথ করি, একটা সুন্দর ম্যাথ করাই আপনাদেরকে। এখন দেখেন, আমি এখানে তিনটা তার আনবো, দুইটা না, তিন তার। দুই তারে ভাল লাগে না। সো ধরেন একটা নীল রঙের তার আনবো, এই নীল রঙের তারের কারেন্ট হচ্ছে I1। একটা লাল রঙের তার আনবো, এই কারেন্টটা হচ্ছে I2। একটা কালো রঙের তার আনবো, এই তারটা হচ্ছে I3। কয়টা তার আছে? তিনটা তার। এখন এই তিনটা তারের I1 I2 এই দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব কত? এই ধরেন 1 2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, আর 2 3 এর মধ্যবর্তী দূরত্ব ধরেন 6 সেন্টিমিটার। এখন I1 এর মান দেওয়া আছে ধরেন 4 অ্যাম্পিয়ার, I2 এর মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, I3 এর মান দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার। জিজ্ঞেস করলো I2 প্রবাহবাহী তার কোন দিকে কত বল লাভ করবে প্রতি একক দৈর্ঘ্যে। খেয়াল করেন আমার, তাহলে এই যে I2 প্রবাহবাহী তার কোন দিকে কত বল লাভ করবে প্রতি একক দৈর্ঘ্যে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে সলভ করি।
দেখেন একটা একটা করে দেখব। প্রথমে আয়ন কারেন্টের জন্য I2 একটা বল অনুভব করবে, তাহলে আয়ন প্রবাহবাহী তারের জন্য I2 প্রবাহবাহী তার বল অনুভব করবে F21। এখন F21 কোন দিকে সেটা হচ্ছে কোশ্চেন। খেয়াল করেন, আয়ন I2 কারেন্ট দুইটাকে একই দিকে না অপোজিট দিকে? অপোজিট দিকে। অপোজিট দিকে হলে কি বল? বিকর্ষণ বল। তাহলে আয়ন তার I2 তারকে কি করবে? বিকর্ষণ করবে। জিনিসটা বুঝেন, বল কে লাভ করতেছে আগে এটা বুঝেন। কে বল লাভ করতেছে? I2। আমাকে বের করতে হবে I2 প্রবাহবাহী তার যে বল অনুভব করে সেইটা। সো 2 বল লাভ করবে, সে মাইর খাবে অন্যদের কারণে। তাহলে I2 কে I1 কি করবে? বিকর্ষণ করবে। কোন দিকে? বিকর্ষণটা সবসময় উল্টা দিকে করে না? তাহলে F21 মানে দ্বিতীয় তারটা প্রথম তারের জন্য যে বল লাভ করতেছে, এই F21টা হচ্ছে তাহলে এই কালো বলটা F21। এখন F21 সমান কত? মিউ নট আয়ন I2 ডিভাইডেড বাই 2 পাই ডি, 4 সেন্টিমিটার না 0.04, সো 4 পাই ইন্টু 10⁻⁷ আয়ন I2। আমার আয়ন হচ্ছে 4, I2 হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.04 কত হয় দেখি, চলেন। 245, 2 ইন্টু 4 ইন্টু 5 পাওয়ার -7 ডিভাইডেড বাই 0.04, 1 ইন্টু 10⁻⁴ নিউটন। এটা হচ্ছে F21। এখন একইভাবে I3 প্রবাহবাহী তারের জন্য I2 প্রবাহবাহী তার বল অনুভব করবে, দেখেন I3 এর জন্য বল অনুভব করবে কত? F23। তাহলে F23 এদিকে। কেন F23 এদিকে? একই দিকে কারেন্ট ফ্লো করলে আকর্ষণধর্মী বল হয় না? তাহলে I2 I3 পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে I2 কে I3 আকর্ষণ করবে, টানবে কোন দিকে? তার নিজের দিকে। তাহলে F23 মিউ নট I2 I3 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.06 ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10⁻⁷ I2 I3। I2 হচ্ছে 5, I3 6 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.06। সুতরাং আমরা এখানে 5 ইন্টু 6 ইন্টু 2 পাওয়ার -7 ডিভাইডেড বাই 0.06, এটাও 1 ইন্টু 10⁻⁴ নিউটন। কিন্তু দুইটা বল একই দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি বল সামেশন অফ F ইকুয়ালস টু F21 প্লাস F23, দুইটা যোগ করলে 2 ইন্টু 10⁻⁴ নিউটন হবে। বুঝতে পারছেন কি সবাই? সো দেখেন, আমার যদি একটা জিনিস বলে দিচ্ছি ভাইয়ারা আপুরা, যদি এইখানে আমার দুইটা বল বিপরীত ধর্মী হইতো, একটা একদিকে আরেকটা আরেকদিকে, তখন কি করতাম? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে লব্ধি বল পেতাম। সো এইভাবে অ্যাকচুয়ালি একাধিক তার যদি সমান্তরাল থাকে এবং তাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই তারগুলার যে কোনো তারে আপনার কি করতে পারবেন? চৌম্বক বল কত সেটা বের করতে পারবেন। এইবার আপনাদের হোমওয়ার্ক, অনেক দিন কোনো হোমওয়ার্ক দেই নাই। হোমওয়ার্ক কি? একটা হোমওয়ার্ক দিই, এখানে একটা হোমওয়ার্ক মেরে দিই আপনাদের।
ডিলিট ডিলিট হোমওয়ার্ক 1 ও 3 নম্বর তার প্রত্যেকে কোন দিকে কত বল অনুভব করবে? এটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, সো হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন আমি বলে দিচ্ছি। আমি গ্রুপে একটা পোস্ট দিব, গ্রুপে এই যে পেজটুকু আছে এই স্লাইডটার একটা ছবি তুলে আমি একটা পোস্ট দিয়ে দিব। পোস্টের নিচে কমেন্টে আপনাদের অ্যান্সারগুলো ছবি তুলে পাঠিয়ে দিবেন। 1 ও 3 নম্বর তার প্রত্যেকে কোন দিকে কত বল অনুভব করবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এখানেই। আচ্ছা, জুলাই মাসের পেমেন্টের আপডেটটা আমি ইনশাল্লাহ আজকে রাত্রে দিয়ে দিব, আপনারা জুলাই মাসের পেমেন্টটা করে ফেলবেন। ওকে, সবাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আচ্ছা, বোরহানুল ইসলাম সামি, আপনার একই কারেন্ট হলে তারগুলোর মধ্যে প্রাবল্য কাটাকাটি হয়ে 0 হবে যদি এবং কেবল যদি ঠিক মাঝখানে থাকে। আমি নেক্সট ক্লাসে এইটার ডিটেলসে আসব। আর নিয়ামুল হাসান চৌধুরী, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন, আপনার কোশ্চেনের অ্যান্সার আশা করি পাইছেন। আমাকে জানায়েন অ্যান্সারটা পাইছেন কিনা, কারণ নাহলে আমি বুঝবো না যে আপনার ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।